সুপ্রিয় ব্যাংক জব পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এম মুস্তফা কামাল আজ আপনাদের সাথে ক্রিটিক্যাল রাইটিং নিয়ে কিছু কথা বলবো। অর্থাৎ ব্যাংকের চাকরির পরীক্ষায় যে এসে গুলো আসে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোকাস রাইটিং। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা যায় ক্রিটিক্যাল রাইটিং। অর্থাৎ ক্রিটিক্যাল রাইটিং গুলো একটু ভিন্নভাবে লিখতে হয়। এটি আমাদের প্রাইভেট ব্যাংকের পরীক্ষায় আমরা দেখেছি, গভর্নমেন্ট ব্যাংকের পরীক্ষায় দু একটা পরীক্ষায় এসেছে। আইএলটিএস পরীক্ষার্থী যারা তাদের পরীক্ষায় এটা এসে থাকে। অর্থাৎ ক্রিটিক্যাল রাইটিং গুলো সাধারণত একটু ভিন্নভাবে উপস্থাপন করতে হয়। একটি বিষয়কে ক্রিটিক্যালি ইভালুয়েট করতে হয়। অর্থাৎ একটা ভিউ এর পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করে তারপর সেখানে মতামত ব্যক্ত করতে হয়। কাজে আমরা যদি ক্রিটিক্যাল যে এসে গুলো আছে এগুলোর ফরম্যাট যদি আমরা জানি, তাহলে অনায়াসেই একজন পরীক্ষার্থী পরীক্ষায় ক্রিটিক্যাল এসে গুলো লিখতে পারবে। যদি ক্রিটিক্যাল এসে কিভাবে লিখতে হয় এই ফরম্যাট গুলো জানা না থাকে, তাহলে এটা আপনার কাছে অনেকটা নতুন মনে হতে পারে, আনকমন মনে হতে পারে। এই জন্য এ যাবৎ পর্যন্ত যে ধরনের পরীক্ষায় কোশ্চেন গুলো এসেছে, সবগুলা কোশ্চেন সম্পর্কে যদি সম্যক ধারণা থাকে, তাহলে ব্যাংক জবের রিটেন এই পরীক্ষায়, বিশেষ করে ইংলিশের পরীক্ষায় অনেক ভালো নাম্বার এনশিওর করা সম্ভব। আমাদের প্রিভিয়াস যে ভিডিও রেকর্ডিং আমরা দিয়েছি বা ভিডিও ক্লাসগুলো দিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্রিটিক্যাল রাইটিং এর উপর একটি শর্ট ভিডিও। আশা করি চাকরি প্রার্থী বন্ধুরা, বিশেষ করে ব্যাংকের চাকরি প্রার্থী যারা এবং যারা আইএলটিএস পরীক্ষা দিবেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আপনাদের আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অনুরোধ থাকবে লাইক দিয়ে এবং অন্যদেরকে দেখবার সুযোগ করে দিবেন। আর যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের চ্যানেল নামটি হলো মোস্তফা কামাল স্যার। যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন আমরা শুরু করি ক্রিটিক্যাল রাইটিং। আমরা প্রথমে আপনাদের নিয়ে যাচ্ছি স্ক্রিন শেয়ারিং এ। সেখানে আমরা প্রথমে ক্রিটিক্যাল রাইটিং এর বিষয়গুলো আলোচনা করব যে ক্রিটিক্যাল রাইটিংটা কি, এবং এই ক্রিটিক্যাল রাইটিংটা ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বডি প্যারাগ্রাফ এবং কনক্লুশনে কিভাবে আমাদের এগিয়ে যেতে হবে সেই বিষয়গুলো। তাহলে চলেন শুরু করা যাক। আপনারা যদি কম্পিউটার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে আমরা এখানে একটা স্ক্রিন শেয়ারিং করেছি। স্ক্রিনের প্রথম দিকে লেখা রয়েছে, আহ, হ্যাঁ, এটা হেডিং এ লেখা রয়েছে ক্রিটিক্যাল রাইটিং। দেখেন, ক্রিটিক্যাল রাইটিং মিন্স পুটিং পয়েন্টস অন সাম গিভেন টপিক ফ্রম ক্রিটিক্যাল ভিউ পয়েন্ট। ইট মে ইনক্লুড আর্গুমেন্টেটিভ এসে, হোদ্দা বিল ডিসকাশন এসে এন্ড সো অন। অর্থাৎ ক্রিটিক্যাল এসেতে আপনার ক্রিটিক্যালি যুক্তিগুলো উপস্থাপন করতে হবে। এর মধ্যে আর্গুমেন্টেটিভ এসে থাকতে পারে অথবা বোথ দা ভিউজ ডিসকাশন এসে থাকতে পারে। আর্গুমেন্টেটিভ এসে থাকতে পারে, বোথ দা ভিউজ ডিসকাশন এসে থাকতে পারে। আমরা আজকের ভিডিওতে আর্গুমেন্টেটিভ এসেটা কিভাবে উপস্থাপন করতে হবে বা আমরা কি করে বুঝতে পারবো যেটি একটি আর্গুমেন্টেটিভ এসে এবং আমাদের এভাবে শুরু করে আগাতে হবে। তাহলে আসলে আমরা কোশ্চেনে দেখে কি করে বুঝবো যে এটা আর্গুমেন্টেটিভ এসে। আর্গুমেন্টেটিভ এসে বোঝবার জন্য আপনি স্ক্রিনের ডান পাশে তাকালে দেখতে পাবেন যে আর্গুমেন্টেটিভ এসে কোশ্চেনগুলো শেষে সাধারণত নিম্নলিখিত কথাগুলো থাকে। অর্থাৎ ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, কোশ্চেনের শেষে একটা কোশ্চেন থাকবে, তার শেষে লেখা থাকবে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, অথবা টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনি কতটুকু এগ্রি করেন বা ডিসএগ্রি করেন। হাউ ফার ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, আপনি কতটুকু একমত পোষণ করেন। চুজ এ পয়েন্ট এন্ড সাপোর্ট ইট উইথ এক্সাম্পলস। এই কথাগুলো যখন থাকবে একটা কোশ্চেনের শেষে, তখন বুঝতে হবে যে এটি আর্গুমেন্টেটিভ এসে, অর্থাৎ ক্রিটিক্যাল রাইটিং এর একটি ভাগ, সেটি হলো আর্গুমেন্টেটিভ এসে। এখন এই আর্গুমেন্টেটিভ এসে আপনি যখন লিখবেন, তখন আমাদের প্রথম চারটা প্যারা হবে। চারটা প্যারাতে আমাদের আর্গুমেন্টেটিভ এসেটা লিখতে হবে। আমাদের চারটি প্যারাতে আর্গুমেন্টেটিভ এসেটি লিখতে হবে। প্রথমে হবে ইন্ট্রোডাকশন, তারপর এখানে ফার্স্ট ভিউ, অর্থাৎ আমি যে পক্ষে আছি, এই কোশ্চেনের যে পক্ষে আমি আমার বক্তব্য উপস্থাপন করব বা আমি যে পক্ষে থাকবো, সেই পক্ষের কথাগুলো উপস্থাপন করতে হবে।
এর পরের প্যারাতে যে পক্ষে আমি না কিন্তু অন্যান্য মানুষ যে পক্ষটা সাপোর্ট করতে পারে সেই পক্ষে আমাদের যুক্তি উপস্থাপন করতে হবে। এরপরে আমাদের কনক্লুশন লিখতে হবে। তো ইন্ট্রোডাকশন যখন লিখবো, ইন্ট্রোডাকশনে আমরা কোন পক্ষে, অর্থাৎ আমি কোন পক্ষে, কোশ্চেন টপিকের পক্ষে না বিপক্ষে সেই কথাটা বলতে হবে এবং কনক্লুশনে গিয়ে সেটা আবার রিস্টেট করতে হবে, পুনর্ব্যক্ত করতে হবে। আর ফার্স্ট প্যারাতে আমি যে পক্ষে আছি, আমি যদি পক্ষে থাকি তাহলে পক্ষের কথাগুলো আগে বলবো। সেকেন্ড প্যারাতে মানে বইটির সেকেন্ড প্যারাতে আমি যে পক্ষে নেই সেই পক্ষের কথাগুলো বলবো। আবার আমি যদি বিপক্ষে থাকি, কোশ্চেনের বিপক্ষে থাকলে প্রথমে বিপক্ষের পয়েন্টগুলো বলবো, সেকেন্ড প্যারাতে পক্ষের যে যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলো উপস্থাপন করব। তাহলে একটু দেখেন আমরা এখানে যে কথাগুলো বলেছি আর্গুমেন্টের লেখা আমরা একটু স্ক্রিনে একটু পড়ি। এখানে এখানে যেটা আমরা বলেছি সেটা হলো দেখেন, আর্গুমেন্টেটিভ এসে লেখার সময় শুরুতে ইন্ট্রোডাকশন, তারপর যে পক্ষে সেই পক্ষের কথাগুলো আগে লিখবেন। অর্থাৎ আপনি যে পক্ষে আছেন, যদি আপনি পক্ষে থাকেন পক্ষের কথাগুলো আগে বলবেন, আপনি যদি বিপক্ষে থাকেন তাহলে বিপক্ষের কথাগুলো আগে বলবেন। তারপর অন্য পক্ষের কথাগুলো লিখতে হবে। অর্থাৎ আপনি এই আর্গুমেন্টেটিভ যে এসেটা আছে সেটা সাপোর্ট করেন বা নাই করেন, আপনার দুই পক্ষের কথাগুলো উপস্থাপন করতে হবে। তর্কে এখানে যুক্তির মাধ্যমে উপস্থাপন করতে হবে, এক্সাম্পল দিতে হবে। এখন দেখেন সবশেষে কনক্লুশন লিখতে হবে। যারা ইংরেজিতে একটু দুর্বল তাদের সুবিধার্থে আমরা আর্গুমেন্টেটিভ এসের একটি কমন ফরম্যাট নিচে তুলে ধরলাম। আশা করি ফরম্যাটটি আপনার উপকার আসবে। অর্থাৎ অনেক কিছু কিছু ছাত্রছাত্রী আমরা প্রায় যে ইংরেজিতে অত বেশি ইফিশিয়েন্ট না বা অত বেশি ইফিশিয়েন্ট হওয়ার মতো যতটুকু সময় দরকার অত সময় তাদের হাতে নেই। তারা যদি আমরা ফরম্যাটটা মেমোরাইজ করে ফেলি বা আত্মস্থ করে ফেলি এবং সেন্টেন্স যেগুলো লিখতে হবে সেন্টেন্সগুলো যদি মোটামুটি শুদ্ধ হয় তাহলে আমরা বেশ ভালো নম্বর পেতে পারি। 60% পর্যন্ত নাম্বার অনায়াসে পাওয়া যেতে পারে। তাহলে আমরা দেখি ফরম্যাট অফ এন আর্গুমেন্টেটিভ এসে, অর্থাৎ আর্গুমেন্টেটিভ এসে ফরম্যাটটা কিভাবে হবে। এই ক্রিটিক্যাল রাইটিং এর এই পার্টটাতে আমরা কিভাবে ফরম্যাটটা ইউজ করব। দেখেন প্রথমে ইন্ট্রোডাকশন, অর্থাৎ ইন্ট্রোডাকশন এই কথাটা আমরা বলবো না কিন্তু এখানে একটি প্যারাগ্রাফ থাকবে। ইন্ট্রোডাকশন এই কথাটি আমরা বলবো না কিন্তু এখানে আমাদের একটি প্যারা থাকবে। যেমন ইন্ট্রোডাকশন আমরা কি লিখবো, the discussion about whether or not topic sentence is a debatable one. In this, it is very usual that people hold different views over a controversial topic and are inclined to put forward strong feelings and reasonings in favor of their arguments. For some specific reasons, my inclination goes in favor of the statement or against the statement. এখন দেখেন এখানে পুরোটাই আপনি মুখস্থ করে ফেলতে পারেন। শুধু আমাদের যে কাজটি হবে সেটি হলো এই টপিক সেন্টেন্স, যেটা আমরা বোল্ড করে দিয়েছি দেখেন। এই টপিক সেন্টেন্সটা শুধু কোশ্চেন টু কোশ্চেন ভেরি করবে আর সম্পূর্ণ ইন্ট্রোডাকশনটা অপরিবর্তিত থাকবে। তাহলে দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার নট টপিক সেন্টেন্স, অর্থাৎ কোশ্চেনের যে টপিকটা আছে সেই টপিকটা এখানে একটু সাজায় লিখতে হবে আর সব কিছু ঠিক থাকবে। অর্থাৎ দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার নট টপিক সেন্টেন্স লিখলেন is a debatable one. It is very usual that people hold different views over a controversial topic and are inclined to put forward strong feelings and reasoning in favor of their arguments. For some specific reasons, my inclination goes in favor. যদি আপনি পক্ষে থাকেন তাহলে লিখবেন it goes in favor of the statement. একটু দেখেন আমরা যদি এই স্টেটমেন্টের পক্ষে থাকি তাহলে আমরা লিখবো my inclination goes in favor of the statement. আর যদি বিপক্ষে থাকি তাহলে লিখবো my inclination goes against the statement. আমি আবারও বলছি, আমরা যদি পক্ষে থাকি তাহলে লিখবো my inclination goes in favor of the statement. যদি বিপক্ষে থাকি তাহলে লিখবো my inclination goes against the statement. এবার আসি আমরা ফার্স্ট প্যারা। ডান দিকে তাকাই আমরা স্ক্রিনে, ডান দিকে তাকালে দেখতে পাচ্ছি যে ফার্স্ট প্যারাতে আমাদের কি লিখতে হবে। ফার্স্ট প্যারা এই কথাটা আমরা উল্লেখ করব না কিন্তু এখানে একটা প্যারা থাকবে। আমি আবারও বলছি ফার্স্ট প্যারা এই কথাটা আমরা উল্লেখ করব না কিন্তু এখানে আমাদের একটা প্যারা থাকবে। শুরুটা হবে এভাবে, there are a good number of reasons that can compel one to go in favor of the statement or against the statement. আপনি যে পক্ষে দেখেন এখানে আমি যদি পক্ষে থাকি তাহলে লিখবো there are a good number of reasons, বেশ কিছু কারণ রয়েছে, that can compel one যা একজনকে বাধ্য করতে পারে to go in favor of the statement এই স্টেটমেন্টের পক্ষে যাওয়ার জন্য। আর বিপক্ষে থাকলে there are a good number of reasons that can compel one to go against the statement বললেন। বলার পরে আমরা ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রথমত, অর্থাৎ ফার্স্ট এন্ড ফরমোস্ট এখানে বলে
যে কি কারণে আমি এই টপিকের পক্ষে যাচ্ছি সেই প্রথম পয়েন্ট আমি উল্লেখ করব। ফার্স্ট এন্ড ফরমোস্ট বলে কি কারণে আমি এই টপিকের পক্ষে যাচ্ছি সেটা উল্লেখ করব। যদি বিপক্ষে থাকি তাহলে ফার্স্ট এন্ড ফরমোস্টে আমি কেন বিপক্ষে যাচ্ছি সেই পয়েন্টটা এখানে উল্লেখ করব। তারপর ফর এক্সাম্পল বলে একটা উদাহরণ দিব, অর্থাৎ এই টপিক এই সেন্টেন্স রিলেটেড অর্থাৎ এই পয়েন্ট রিলেটেড একটা টপিক আমরা এক্সাম্পল উপস্থাপন করব। বাস্তব জীবন থেকে একটা এক্সাম্পল যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তারপরে বিসাইডস বলে সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ আপনি কি কারণে পক্ষে যাচ্ছেন বা বিপক্ষে যাচ্ছেন সে বিসাইডস বলে আপনি সেকেন্ড পয়েন্টটা লাগবেন। এখানে উদাহরণ দিবেন অ্যাজ এন এক্সাম্পল বলে আপনি এখানে উদাহরণ উল্লেখ করবেন। তারপরে মোরওভার বা লাস্ট বাট নট লিস্ট, মোরওভার অধিকন্তু অথবা লাস্ট বাট নট লিস্ট সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় বলে আপনি একটা পয়েন্ট লিখবেন। টু সাইট এন এক্সাম্পল বলে একটা উদাহরণ। নরমালি দেখেন আমরা বলছি এখানে যদি আপনি অনেক সময় পান তাহলে তিনটা পয়েন্ট তিনটা এক্সাম্পল দিবেন এখানে, আর নয় দুইটা লিখবেন। তাহলে ফার্স্ট প্যারাতে যেটা বললাম আমরা কি করব, যেখানে আমরা ফার্স্ট প্যারাতে যে আমরা কি কারণে পক্ষে যাচ্ছি এই টপিকের অথবা কেন বিপক্ষে যাচ্ছি তার দুইটা বা তিনটা পয়েন্ট লিখবো এবং উদাহরণ দিব। প্রথম পয়েন্টের শুরুতে লিখবো ফার্স্ট এন্ড ফরমোস্ট মানে প্রথমত বলে একটা উদাহরণ দিব, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। তারপরে বিসাইডস বলে আরেকটা পয়েন্ট লিখবো, অ্যাজ এন এক্সাম্পল বলে আমরা আরেকটা উদাহরণ দিব। যদি আমাদের হাতে আরো পয়েন্ট থাকে ৩ নাম্বার পয়েন্টে লিখবো মোরওভার অথবা লাস্ট বাট নট লিস্ট বলে টু সাইট এন এক্সাম্পল। এখন অনেক সময় দেখা যাবে যে আপনি বাস্তব জীবন থেকে এতগুলো উদাহরণ খুঁজে নাও পেতে পারেন। যদি উদাহরণটা খুঁজে না পান তাহলে এই পয়েন্টটাকে ব্যাখ্যা করতে হবে, ৩-৪টা লাইনে এক্সপ্লেইন করে বুঝিয়ে দিবেন যে এই ঘটনাটা এটার জন্য এই পয়েন্ট, অর্থাৎ এই কারণে আমরা এই কথাটা বলতে যাচ্ছি। যদি উদাহরণ খুঁজে না পাওয়া যায় তাহলে পয়েন্টটা ব্যাখ্যা করে তুলে ধরতে হবে বা বোঝাতে হবে যে এই কারণে এই পয়েন্টটা বলা হয়েছে। সেকেন্ড প্যারাতে ফার্স্ট প্যারা যাওয়ার পরে দেখেন আমরা সেকেন্ড প্যারাতে যাব। সেকেন্ড প্যারাতে আমরা লিখব দেয়ার আর হাউ এভার সাম আর্গুমেন্টস এগেইনস্ট দিস হুইচ আই এম গোয়িং টু ডিসকাস নাও। দেখেন দেয়ার আর হাউ এভার সাম আর্গুমেন্টস এগেইনস্ট দিস হুইচ আই এম গোয়িং টু ডিসকাস নাও, যাই হোক এর বিপক্ষেও কিছু যুক্তি রয়েছে যেটি আমি এখন আলোচনা করতে যাচ্ছি। যদি আপনি আগে পক্ষে বলে থাকেন এখানে বলবেন এগেইনস্ট দ্য স্টেটমেন্ট, যদি আগে এগেইনস্ট বলে থাকেন এখানে বলবেন দেয়ার আর হাউএভার সাম আর্গুমেন্টস ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট হুইচ আই এম গোয়িং টু ডিসকাস নাও। অর্থাৎ যদি আপনি আগে পক্ষে বলে থাকেন এখানে বলবেন দেয়ার আর হাউএভার সাম আর্গুমেন্টস এগেইনস্ট দিস হুইচ আই এম গোয়িং টু ডিসকাস নাও। আর যদি আপনি এই যুক্তির বিপক্ষে কথা বলে থাকেন তাহলে এখানে বলবেন সেকেন্ড প্যারাতে দেয়ার আর হাউএভার সাম আর্গুমেন্টস এগেইনস্ট ইন ফেভার অফ দি স্টেটমেন্ট হুইচ আই এম গোয়িং টু ডিসকাস নাও বলে প্রথম প্যারা ইনিশিয়ালি মানে প্রথমত ইনিশিয়ালি বলে আপনি প্রথম পয়েন্টটা লিখবেন যে কি কারণে আপনি বিপক্ষে যাচ্ছেন বা কি কারণে মানুষ এটার বিপক্ষে চিন্তা করে, অর্থাৎ এই টপিকটার বিপক্ষে কেন মানুষ চিন্তা করে। ইনিশিয়ালি বলে একটা উদাহরণ লিখবেন, ফর ইনস্ট্যান্স ওইখানে বলেছিলাম ফর এক্সাম্পল, এখানে শব্দ চেঞ্জ করে লিখতে হবে। ওইখানে বলেছিলাম ফার্স্ট এন্ড ফরমোস্ট, এর পরিবর্তে এখানে বললাম ইনিশিয়ালি। ওইখানে উদাহরণের সময় বলেছিলাম ফর এক্সাম্পল, এখানে বললাম ফর ইনস্ট্যান্স, শব্দ চেঞ্জ করে। এটা বলে আমরা একটা উদাহরণ লিখবো। তারপরে আমরা যখন যাব এগেইন বলে সেকেন্ড পয়েন্টটা, অর্থাৎ মানুষ কি কারণে এই টপিকের বিরুদ্ধে মতামত দিচ্ছে তাদের যুক্তিটা কি, সেকেন্ড আমরা এগেইন বলে তাদের সেকেন্ড পয়েন্টটা এখানে উপস্থাপন করব। উদাহরণ লিখবো টু ইলাস্ট্রেট কথাটা বলে আমরা উদাহরণ লিখবো। এখানে বলছিলাম অ্যাজ এন এক্সাম্পল, এখানে বলবো টু ইলাস্ট্রেট। তারপরে আরো পয়েন্ট যদি আমাদের থাকে তার পয়েন্টটা লিখবো ইন এডিশন, আরো বা তাছাড়া ইন এডিশন বলে আমরা তার ৩ নাম্বার পয়েন্টটা বলবো। বলার পরে উদাহরণ দিব অ্যাজ অ্যান ইলাস্ট্রেশন। আমি আবার বলছি সেকেন্ড প্যারাতে আমরা প্রথম পয়েন্ট যখন লিখবো তখন লিখবো ইনিশিয়ালি বলে প্রথম পয়েন্টটা আমরা সাজিয়ে লিখবো। উদাহরণ দিব ফর ইনস্ট্যান্স, এই কথা বলে একটা উদাহরণ দিব। তারপরে সেকেন্ড পয়েন্টের শুরুতে লিখবো এগেইন, এগুলো কানেক্টরস বা লিঙ্কার, এটা দিয়ে লিঙ্ক করতে হচ্ছে। এগেইন বলে আমরা সেকেন্ড পয়েন্টটা লিখবো। টু ইলাস্ট্রেট এটা বলে আমরা উদাহরণ দিব। তারপর ইন এডিশন বলে আরেকটা পয়েন্ট, অ্যাজ এন ইলাস্ট্রেশন এটা উদাহরণ। এখানেও বলে রাখি যদি আপনি উদাহরণ না পান, এত সংখ্যক যদি উদাহরণ পাওয়া না যায় তাহলে যেগুলো আপনি উদাহরণ পাবেন না সেটা এক্সপ্লেইন করতে হবে। ওই পয়েন্টটা ৩-৪টা লাইনের মাধ্যমে এক্সপ্লেইন করে বোঝাতে হবে যে এটা এই কারণে বলা হয়ে থাকে। আচ্ছা, তারপরে আমরা যাব হলো কনক্লুশন। নেক্সট আসেন যে কনক্লুশন আমরা কি বলবো সেখানে যাই। হ্যাঁ,
স্ক্রিনের বাম পাশে তাকালে দেখতে পাবেন যে কনক্লুশন দেখেন, ইন কনক্লুশন আফটার অ্যানালাইজিং অল দ্য পয়েন্টস ইন ফেভার and against the said topic, ভালো করে দেখেন, in conclusion after analyzing all the points in favor and against the said topic I would like to restate my opinion that, এই দেখেন restate, এই কথাটা খেয়াল রাখতে হবে, I would like to restate my opinion that, restate মানে পুনর্ব্যক্ত করা, restate মানে হলো পুনর্ব্যক্ত করা, এই restate কথা বলতে হবে। আমরা যেহেতু ইন্ট্রোডাকশন একটা মতামত দিয়ে এসেছি, কনক্লুশন এসে সেটা পুনর্ব্যক্ত করছি। তাহলে ইন কনক্লুশন আফটার অ্যানালাইজিং অল দ্য পয়েন্টস ইন ফেভার এন্ড এগেইনস্ট দ্য সেড টপিক, উপসংহারে এই সেই যে টপিকটা আছে, কথিত টপিকটা, এই বর্ণিত টপিকের পক্ষে বিপক্ষে যুক্তিগুলো বিচার বিশ্লেষণ করে আই উড লাইক টু রিস্টেট, আমি আমার মতামত পুনর্ব্যক্ত করতে চাই, আই উড লাইক টু রিস্টেট মাই অপিনিয়ন দ্যাট, আমি আমার মতামত পুনর্ব্যক্ত করতে চাই যে, আই এম যদি পক্ষে থাকেন তাহলে বলবেন আই এম ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, বিপক্ষে থাকলে আই এম এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। তারপরে I think what I have stated in this essay emphasizes this point and requires no more discussion, এটা হলো সহজ করে, যখন অনেক সময় থাকে না, খুব 1 মিনিট সময় আছে কনক্লুশন লিখবার জন্য, 1.5 মিনিট সময় আছে, তখন তো আপনার ব্রেন কাজ করবে না, তখন ব্রেন আপনি চিন্তা করে কোনো কিছু লিখতে পারবেন না, তখন একটা মুখস্থ জিনিস খুব অনায়াসে লিখে আসতে পারবেন। যদি দেখা যায় আপনার হাতে সময় আছে তখন এটা স্মার্ট করে নিজের মতো করে 3-4টা লাইন লিখবেন। যদি দেখেন যে অনেক এর চেয়ে ভালো লিখতে পারছেন, আপনার সময় আছে, তখন এটা চিন্তা করে আর স্মার্ট কনক্লুশন লেখা যাবে। তো 65% নাম্বার পাওয়ার জন্য এই কনক্লুশনই এনাফ। 65% নাম্বার পাওয়ার জন্য আপনার এটুকু যথেষ্ট। তাহলে দেখেন, ইন কনক্লুশন আফটার অ্যানালাইজিং অল দ্য পয়েন্টস ইন ফেভার অফ দ্য সেইড এন্ড ইন ফেভার এন্ড এগেইনস্ট দ্য সেইড টপিক আই উড লাইক টু রিস্টেট মাই অপিনিয়ন দ্যাট, আই এম পক্ষে থাকলে ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, বিপক্ষে থাকলে এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। তারপর আই থিংক হোয়াট আই হ্যাভ স্টেটেড ইন দিস এসে emphasizes this point and requires no more discussion, আমি মনে করি আমি এই এসেতে যে আলোচনাটা করেছি, আলোকপাত করেছি, সেটাই এটা বোঝাবার জন্য যথেষ্ট এবং আর কোনো আলোচনা দরকার নেই। এবার চলুন আমরা একটা ব্যাংকে এসেছে এরকম একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ব্যাংকে SIBL এ আমরা একটা কোশ্চেন দেখতে পাই, প্রবেশনারি অফিসার 2014 এ ছিল। কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা ছিল এরকম যে স্টার্টিং ফর্মাল স্কুলিং, দেখেন কোশ্চেনটা হলো starting formal schooling at a very early age reduces creativity of a child. How far do you agree with the statement? ভালো করে দেখেন, কোশ্চেনে বলা হয়েছে starting formal schooling at a very early age, একদম ছোটবেলা থেকে ফর্মাল স্কুল শুরু করাটা একটা ছেলেমেয়ের ক্রিয়েটিভিটিটা নষ্ট করে। How far do you agree with the statement? আপনি এই স্টেটমেন্টের সাথে কতটুকু একমত পোষণ করেন? অর্থাৎ একদম বাচ্চা 3 বছর, 3.5 বছর, 4 বছরে ফর্মাল স্কুলে দিলে তার ক্রিয়েটিভিটিটা নষ্ট হবে, এটা হলো টপিক। তাহলে এটা যখন হাউ ফার ডু ইউ এগ্রি দ্য স্টেটমেন্ট বলা হয়েছে, আপনার পক্ষের কথাগুলো বলতে হবে, বিপক্ষের কথাগুলো বলতে হবে। আপনি প্রথমে যে পক্ষে আছেন সেই পক্ষের কথাগুলো বলবেন, তারপর আপনার বিপক্ষের কথাগুলো তুলে ধরতে হবে। তাহলে দেখেন আমরা ইন্ট্রোডাকশনে কি লিখবো, ইন্ট্রোডাকশন একটু দেখেন আমরা যেটা লিখেছি, the discussion about whether or not starting formal schooling at a very early age reduces creativity of a child। দেখেন আমরা বলছিলাম যে টপিক সেন্টেন্স, আমরা টপিক সেন্টেন্সটা কোনটুকু হচ্ছে টপিক সেন্টেন্স, এই যে এখান থেকে আমরা আন্ডারলাইন করে দেখাচ্ছি যে টপিক সেন্টেন্সটা কি হচ্ছে এখানে, এইটুকুই আমাদের টপিক সেন্টেন্স, যেটা আন্ডারলাইন করলাম দেখেন, স্টার্টিং ফর্মাল স্কুলিং এট এ ভেরি আর্লি এজ রিডিউসেস ক্রিয়েটিভিটি অফ এ চাইল্ড, এটা আমরা আমাদের টপিক সেন্টেন্স, এটা আমরা সাজায় লিখছি। দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট, এখানে টপিক সেন্টেন্সটা আমরা একটা আন্ডারলাইন করে দেই, দেখেন, the discussion about whether or not starting formal schooling at a very early stage of life, formal schooling at a very early age reduces creativity of a child is a debatable one, একটা বিতর্কিত বিষয়। It is very usual that different people have different views over an argumentative statement and put forward strong feelings and reasoning in favor of their arguments. For some specific reasons, my inclination goes in favor of the statement. কিছু সুনির্দিষ্ট কারণের জন্য আমার মতামতটা হলো স্টেটমেন্টের পক্ষে। মানে আমি বলতে চাচ্ছি আর্লি এজে যদি আমরা ছেলেমেয়েদেরকে স্কুলে যাই তাহলে তার মধ্যে ক্রিয়েটিভিটিটা নষ্ট করবে বা ধ্বংস করবে। তাহলে আমি যাচ্ছি এই স্টেটমেন্টের পক্ষে।
তাহলে আমি প্রথমে পক্ষের পয়েন্টগুলো বলবো, তারপরে বিপক্ষের পয়েন্টগুলো বলবো। তাহলে চলেন দেখেন আমরা বিপক্ষের পয়েন্টগুলো কিভাবে বলি। ডান পাশের স্ক্রিনে একটু তাকালে দেখতে পাবেন, আপনারা ডান পাশের স্ক্রিনে ডান পাশে তাকালে দেখতে পাবেন আমি যে লেখাটা লিখেছি, দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস দ্যাট ক্যান কম্পেল ওয়ান টু গো ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট। দেখেন বেশ কিছু কারণ রয়েছে যা একজন ব্যক্তিকে এই স্টেটমেন্টের পক্ষে যেতে বাধ্য করতে পারে। ফার্স্ট এন্ড ফরমোস্ট, প্রথমত এটা বলে আমরা একটা পয়েন্ট লিখবো, স্টার্টিং স্কুল বা স্কুলিং এট এ ভেরি আর্লি এজ এফেক্টস নর্মাল গ্রোথ অফ এ চাইল্ড। একটা ছেলেমেয়ের নর্মাল গ্রোথটা ক্ষতিগ্রস্ত করে। For example, in the name of keeping ahead in competition, some parents and guardians send their kids to school at the age of 3 or below. That means many children are sent to school before they can talk well. This may stand as a bar to developing creativity. এখানে বললাম যে অনেক ছেলে মেয়ে আছে 3 বছর হওয়ার আগে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায়, অর্থাৎ কথা ভালোভাবে কথা বলার আগেই তাদেরকে স্কুলে পাঠাচ্ছে। এবং এই কারণে এটা তাদের ক্রিয়েটিভিটিটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। উদাহরণ আপনি সেটা বললেন। দেখেন তাহলে আমরা ফার্স্ট এন্ড ফরমোস্ট বলে একটা পয়েন্ট বললাম। ফার্স্ট এন্ড ফরমোস্ট বলে আমরা একটা পয়েন্ট বলেছি। ফার্স্ট এন্ড ফরমোস্ট বলে একটা পয়েন্ট বলেছি। তারপর দেখেন বিসাইডস, বিসাইডস বলে আমরা আরেকটি পয়েন্ট বলবো। বিসাইডস বলে আরেকটি পয়েন্ট, বিসাইডস কি, এক্সেসিভ প্রেশার এট স্কুল ক্রিয়েটস ফিয়ার এন্ড প্যানিক অ্যামং সাম চিলড্রেন। অ্যাজ এন এক্সাম্পল, সাম, দেখেন সেকেন্ড পয়েন্টটা হলো এক্সেসিভ প্রেশার এট স্কুল ক্রিয়েটস ফিয়ার এন্ড প্যানিক অ্যামং সাম চিলড্রেন। অর্থাৎ স্কুলে যে এক্সেসিভ প্রেশার এটা কিছু কিছু ছেলে মেয়েদের মধ্যে আতঙ্ক, ভয় এবং আতঙ্ক তৈরি করে। এটা হলো আমাদের সেকেন্ড পয়েন্ট। আচ্ছা, এখন এজ এন এক্সাম্পল উদাহরণ কি দিচ্ছি দেখেন, এজ এন এক্সাম্পল সাম চিলড্রেন আর ফাউন্ড ক্রাইং এট দ্য স্কুল গেট বিফোর এন্টারিং দেয়ার স্কুল। হোয়াই ডু দে ক্রাই? যে অনেক কিছু কিছু ছেলে মেয়েদেরকে দেখা যায় স্কুলে প্রবেশ করার পর তারা কান্না করে। এই কোশ্চেন করলেন হোয়াই ডু দে ক্রাই, কেন তারা কান্না করে? দে ডু দ্য সেম ফর ফিয়ার অর প্যানিক ফর সাম অফ দ্য রিজনস দ্যাট that are not convenient for them in their respective school. তাহলে কান্না করার কারণটা কি? হয় তারা ভয় পায় অথবা আতঙ্কের মধ্যে থাকে অথবা অন্য কোনো কারণ রয়েছে স্কুলে যেটা তাদের জন্য সুবিধাজনক নয়। তারপর দেখেন লাস্ট বাট নট লিস্ট, সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, এটা বলে আমরা আরেকটা পয়েন্ট লিখবো। দেখেন লাস্ট বাট নট লিস্ট এটা বলে আমরা আরেকটা পয়েন্ট লিখবো। সেটা কি, সেন্ডিং স্কুল সেন্ডিং চিলড্রেন টু স্কুল এট এ ভেরি আর্লি এজ কার্টেলস দেয়ার টাইম টু প্লে। অর্থাৎ এতটা আর্লি এজে অল্প বয়সী ছেলেমেয়েদের স্কুলে পাঠানো তাদের খেলার সময়টা কার্টেল করে, কর্তন করে। If children have not enough time to play with their playmates or cannot have fun on their own, creative thinking of the children is greatly hampered. যদি তারা তাদের খেলার সাথে সাথে অনেক সময় না পায় তাহলে তাদের ক্রিয়েটিভিটিটা ক্ষতিগ্রস্ত হয়। এগুলো আমাদের পক্ষে 3টা পয়েন্ট। এখন আসবো বিপক্ষে। দেখেন এখন আমরা বিপক্ষের পয়েন্টস গুলো আলোচনা করব। বিপক্ষের পয়েন্টস গুলো কি বলা হলো, যে there are however some arguments against the statement initially starting school at the very early age socializes children। যারা পক্ষে, যারা বলছে হ্যাঁ আর্লি এজে দিতে হবে, তাদের যুক্তিটা কি? তাদের যুক্তি, প্রথম যুক্তি হলো স্টার্টিং স্কুলিং এট দ্য ভেরি আর্লি এজ সোশ্যালাইজেস চিলড্রেন। ছেলেমেয়েদেরকে যে আর্লি এজ আমরা স্কুলে পাঠাই এটা তাদেরকে সোশ্যালাইজ করবে। অর্থাৎ as school is the formal seat of learning, children get opportunity to mingle with wider community of people and this help them think and react fast। চমৎকার যুক্তি। দেখেন কি হলো, বলা হলো যে as school is the formal seat of learning, children get opportunity, ছেলেমেয়েরা সুযোগ পায় to mingle with, মেশার, wider community of people, অর্থাৎ বড় ধরনের কমিউনিটি, সম্প্রদায়ের মানুষের সাথে, and this helps them think and react fast। এটা তাদেরকে সাহায্য করে চিন্তা করতে এবং দ্রুত ক্রিয়া প্রতিক্রিয়া করতে। For instance, উদাহরণস্বরূপ, in school, a child interacts with children coming from various backgrounds and with their teachers and other staffs. They learn they learn new things as long as they stay at school। তাহলে দেখেন অর্থাৎ ওয়াইডার কমিউনিটি থেকে পিপল, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের থেকে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের পিপল পায়, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা ভিন্ন ভিন্ন ভাবে চিন্তা করে। তাদের সাথে যখন ইন্টারেক্ট করে তার মধ্যে সোশ্যালাইজেশন, তার মধ্যে রিয়াকশন। অনেক ছেলে মেয়ে আছে বাসায় থেকে কথা বলতে পারে না, রিয়েক্ট করতে পারে না, আস্তে কথা বলে আস্তে শিখে, তারা কিন্তু যখন প্লেতে পড়ে দেখা যায় যে অনেক দ্রুত রিয়াক্ট করতে পারে। এটা একটা ডেফিনেটলি সুবিধা, সেই সুবিধার কথাটা এখানে বলা হয়েছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট দেখেন, এগেইন, এগেইন বলে আমরা আরেকটা পয়েন্ট বলবো। এগেইন গোয়িং টু স্কুল এট দ্য আর্লি এজ চিলড্রেন গেট ফর্মাল এনভায়রনমেন্ট টু স্টাডি। অর্থাৎ দেখেন
এখানে বলা হলো যে গোয়িং টু স্কুল এট দ্য আর্লি এজ ছেলেমেয়েরা স্কুলে গিয়ে চিলড্রেন গেট ফর্মাল এনভায়রনমেন্ট, ফর্মাল পরিবেশ পায় টু স্টাডি, পড়াশোনা করার। দিস এনভায়রনমেন্ট ইন্সপায়ার দেম, এই পরিবেশটা তাদেরকে উৎসাহিত করে টু স্টাডি, পড়াশোনা করতে। এন্ড থ্রু দিস দ্য হ্যাবিট অফ স্টাডি ইজ ডেভেলপড ইন দেম, এটার মধ্যে দিয়ে তাদের মধ্যে পড়াশোনা করার অভ্যাসটা গড়ে ওঠে। ইন এডিশন, তাছাড়া ইন মোস্ট অফ দ্য স্কুল চিলড্রেন গেট চান্স টু প্লে, এছাড়া অনেক স্কুলে ছেলেমেয়েরা খেলার সুযোগ সুবিধা পায়। দে লার্ন মেনি থিংস while playing with their fellow students, অর্থাৎ তারা তাদের ফেলো স্টুডেন্টদের সাথে, সহপাঠীদের সাথে খেলতে খেলতে তারা অনেক কিছু শিখে। আচ্ছা, তাহলে এইভাবে হলো তার পক্ষের যুক্তি। তাদের কথা হলো তারা খেলার সময় অনেক কিছু শিখে এবং এর মাধ্যমে তারা সোশ্যালাইজেশন হয়, ওয়াইডার কমিউনিটি অফ স্টুডেন্টদের সাথে মিশতে পারে এবং টিচারদের সাথে মিশে, অন্য স্টাফদের সাথে মিশে। এটা তাদেরকে সোশ্যালাইজ করে দ্রুত রিয়াক্ট করতে সাহায্য করে, দ্রুত কথা শিখতে বলতে সাহায্য করে। তাহলে এইভাবে আপনি যারা বিপক্ষে আছে, যারা পক্ষে, সেই কথাগুলো বলেন। নেক্সট আসেন, এখন আমরা যাব কনক্লুশন। ইন কনক্লুশন, after analyzing all the points in favor and against the said topic, I would like to restate my opinion that I am in favor of not starting formal education at the very early age stage, as it creates stress on creativity, innovation and normal thinking of a child. ভালো করে দেখেন, আপনার মতামতটা এক লাইনে বলে দিলেন। এখানে আমরা এর আগেরটা যেমন এখানে আমরা আমাদের ফরম্যাটে কনক্লুশনটা যেমন একটু সহজ করে বলেছিলাম, এখানে একটু চেঞ্জ করে একটু ক্রিয়েটিভ কনক্লুশন বলেছি। সেটা কি দেখেন, ইন কনক্লুশন আফটার অ্যানালাইজিং অল দ্য পয়েন্টস ইন ফেভার এন্ড এগেইনস্ট দ্য সেড টপিক, আই উড লাইক টু রিস্টেট মাই অপিনিয়ন দ্যাট, আমি আমার মতামত ব্যক্ত করতে চাই যে I am in favor of not starting formal education at the very early stage, খুব অল্প বয়সে ফর্মাল এডুকেশনটা শুরু করার পক্ষে নয়। As, যেহেতু it creates stress on creativity, innovation and normal thinking of a child, এটা ছেলেমেয়ের সৃষ্টিশীলতা, উদ্ভাবনী শক্তি এবং যে স্বাভাবিক চিন্তা, সেটাকে ক্ষতিগ্রস্ত করে। এ কারণে আমি আর্লি স্টেজে ফর্মাল স্কুলিং শুরু করার পক্ষে নই। এভাবে আপনাদের একটি আর্গুমেন্টারি এসে বা ক্রিয়েটিভ এসে লিখতে হবে। ক্রিয়েটিভ এসের আর্গুমেন্টারি পার্টটা আমরা এভাবে কভার করব। মোটামুটি বিসিএস পরীক্ষা, বিসিএস না, আমরা ব্যাংকের পরীক্ষায়, বিশেষ করে প্রাইভেট ব্যাংকের পরীক্ষায় কিছু ক্রিয়েটিভ ক্রিটিক্যাল এসে দেখেছি। এর মধ্যে আর্গুমেন্টেটিভ এসে এবং বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে, দুই ধরনের এসে বেশি দেখা গেছে, আর্গুমেন্টেটিভ এসে এবং বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে। প্রাইভেট ব্যাংকগুলোতে এটা বেশি লক্ষ্য করা গেছে। আপনাদের এগুলো একটু জেনে রাখতে হবে, কারণ এটা যে কোনো কিছু, যে এই এসিগুলো গভর্নমেন্ট ব্যাংকে আসতে পারে। গভর্নমেন্ট ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে আমরা একবার দেখেছি, এটা একবার এসেছে, মানে এটা আসতে পারে। একটু ভিন্ন লেখা, ভিন্ন রকমের লেখা, এটা একটু প্র্যাকটিস করে যেতে পারলে ভালো। কারণ হঠাৎ করে একটা নতুন টপিক যদি হয়, অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আপনার যদি জানা থাকে যে ক্রিয়েটিভ লেখাগুলো, ক্রিয়েটিভ এসেগুলো এভাবে লিখতে হয়, আর্গুমেন্টের এসেগুলো এইভাবে লিখতে হয়, তাহলে কিন্তু অনেক ইজি হবে। ফরম্যাটটার মধ্যেই আপনি প্রায় সবকিছু পেয়ে যাচ্ছেন, আর সেন্টেন্স গুলো নির্ভুল করে লিখতে পারলেই হবে। আমরা আমাদের একটা বই আছে এটার জন্য, সেটা হলো ব্যাংক জব রিটেন ইংলিশ, হয়তো অনেকের কাছে বইটা থাকবে। আমাদের ব্যাংক জব রিটেন ইংলিশ বইটাতে এই ধরনের আর্গুমেন্টারিভ এসে, এই ধরনের ক্রিটিক্যাল এসে গুলো আমরা আলোচনা করেছি। অর্থাৎ এই ধরনের ক্রিটিক্যাল এসে গুলো আপনারা ব্যাপকভাবে প্র্যাকটিস করতে চাইলে আমাদের ব্যাংক জব রিটেন ইংলিশ এই বইটি ফলো করতে পারেন। এই বইটিতে আমরা অনেকগুলো আর্গুমেন্টারিভ এসে, বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে আলোচনা করেছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করার অনুরোধ থাকবে। সবশেষে সবার জন্য শুভকামনা রেখে এখানে আজকে শেষ করছি।